দুর্নীতি এবং কর ফাঁকির বিরুদ্ধে এবার শক্ত অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান বললেন, যারা কর ফাঁকি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে এনবিআর কার্যালয় রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন করে তিনি আরও বলেন, কর ব্যবস্থায় স্বচ্ছতার স্বার্থে আধুনিকায়ন এবং সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই দেশে করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অন্যদিকে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে কর ফাঁকি রোধেও তৎপর থাকতে হচ্ছে সংস্থাটিকে। রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান বললেন, যে কোনো ধরনের কর ফাঁকির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেটা আমরা করতে চাই, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই অঙ্গীকারবদ্ধ। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। এটাই তো আমাদের কাজ। রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের মূল কাজই এটা। দেশে এখন 1,04,00,000 টিআইএনধারী থাকলেও তাদের অর্ধেকও আয়কর রিটার্ন জমা দেন না। করদাতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। 3টা আইন নিয়ে আমাদের কিছু সংস্কার কার্যক্রম হবে, সেগুলো একবারেই করা যাবে না, কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করব, আর বাকিগুলো ফাইন্যান্স অ্যাক্টে আমাদের বাজেট প্রসেসে হবে। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাদের যে কোনো সমস্যা কিংবা জটিলতা সমাধানে এই রিটার্ন সার্ভিস সেন্টার চালু করল এনবিআর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন অবৈধভাবে পাথর উত্তোলনের খেসারত দিতে হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী 1 নম্বর লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়নবাসীকে। সড়কপথে বিচ্ছিন্ন এই ইউনিয়নের সম্প্রতি দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। ভেঙেছে বাজার, ঝুঁকির মধ্যে পড়েছে স্কুল, মসজিদ সহ নানান স্থাপনা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সুরমা ও লোহা নদী ঘেরা এই ইউনিয়নের সাথে নেই কোনো সরাসরি সড়ক যোগাযোগ। সাম্প্রতিক সময়ে লোহা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম। চলতি মাসে রাতের আঁধারে জনচলাচলের রাস্তাসহ নদীতে বিলীন হয়ে যায় ইউনিয়নের সবচেয়ে বড় বাজারটির একাংশ। বাঙ্গার ধরে এখন তো এখানে অনেক ক্ষয়ক্ষতি হবে, যদি এখানে যদি ব্লক হয় না, তো এই বাজারও রইতো না, স্কুল রইতো না। এখানে স্কুলেরও ক্ষতি আছে, বাজারের ক্ষতি আছে, এখানে একটা মসজিদ আছে, মসজিদেরও ক্ষতি আছে। এই পুরানা বাজার যেটা হইল কি আপনার খননের কারণে বাঙ্গিয়া নামি গেছে, এখানে যদি বাঁধ নির্মাণ না হয় তাইলে ভবিষ্যতে আস্তে আস্তে সম্পূর্ণ বাজার নদীর নিচে বিলীন হয়ে যাব। ভারতের জৈন্তা পাহাড় থেকে নেমে আসা লোভা নদী ব্যবহৃত হয় পাথর কোয়ারি হিসেবেও। বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন ভারী মেশিন দিয়ে বিশাল বিশাল গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। নেওয়া হয়নি গ্রাম ও জননিরাপত্তার কোনো ব্যবস্থা। অপরিকল্পিত হয় নদী ভাঙন তৈরি হয়েছে, এরই ঢেউটা লেগেছে নদীর পাড়ে, যার কারণে নদীর দুকুলে আপনারাই দেখতে পাচ্ছেন যে নদী ব্যাঙ্গে মার্কেট নদীতে পড়ে গেছে। স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, বিভিন্ন ধরনের স্থাপনা আছে। এই স্থাপনাগুলা সংরক্ষণের জন্য সরকারের আশু পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। সাময়িক ভাঙনটা ঠেকানোর জন্য জিওব্যাগ দিয়ে কাজ করব, হয়তোবা আগামী পরশু দিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরু করে এটা বন্ধ করব। 32টি গ্রাম নিয়ে গঠিত 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বসবাস করেন প্রায় 42,000 মানুষ। 31 বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নের অন্তত 8টি গ্রাম পড়েছে প্রবল ভাঙনের মুখে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতা করতেও তিনি আহ্বান জানিয়েছেন। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের পার্টি হাউসে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত এবং জাতিসংঘের অধিবেশন সামনে রেখে যাওয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এসব কথা বলেন। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। স্বৈরাচার শেখ হাসিনা নিপীড়ন, নির্যাতনের মুখে সাংবাদিকরা কিভাবে প্রাণ বাঁচাতে বিদেশে পালিয়েছিলেন তা নিয়েও সভায় কথা বলেন সাংবাদিকরা।
সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের সন্তানতুল্য ছাত্র জনতা, সবাইকে আমার নিজের এবং সবার দেশবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের গৌরবের বিষয়, ইউনুস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন, ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটাও ভাগ্যের বিষয়। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি, যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন। সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক বা কবি সাহিত্যিক হোক, যেই হোক, যে যা করেছে তার বিচার হওয়া উচিত। বিচার না হলে তো আমরা পরবর্তীতে আবার যে গ্রুপ আসবে তারা একই কাজ করবে। এবং এই বিচারে সবার বিচারটা যেন স্বচ্ছ হয়, এটা খেয়াল রাখা, যে ওনারা ভুল করেছে আবার আমরাও ভুল করে তাদেরকে বিচার করবো এমন না হয়। যে যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত এবং সেই জায়গায় সত্য বিচারের পক্ষে আমাদের সবাই সহযোগিতা করা উচিত। টেস্ট ক্রিকেটে টেকনিক্যালি বাংলাদেশের আরও অনেক উন্নতি করা প্রয়োজন, বিশেষ করে ব্যাটারদের মানসিক ও শারীরিক স্থিরতা বাড়ানো দরকার, যেগুলো নিয়ে আগামীতে কাজ করা হবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ভারতের চেন্নাই থেকে রিপোর্ট মুমিনুর রিপনের। চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ভারতের কাছে 280 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান সফরের শান্তদের পারফরম্যান্সের বিবেচনায় এই ফল প্রত্যাশিত নয় বলে মানছেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। টেস্ট ক্রিকেটে ভারত অনেক শক্তিশালী দল, তবে বাংলাদেশেরও বেশ কিছু শক্তির জায়গা আছে, যেগুলো চেন্নাই টেস্টে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে 515 রানের লক্ষ্যে ব্যাটারদের আক্রমণাত্মক মনোভাব ভাবিয়ে তুলেছে বিসিবির এই পরিচালককে। ভারত অনেক শক্তিশালী একটা দল এবং ওদের তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি এই টেস্ট ম্যাচে, সেটাও বোঝা গেছে যে হ্যাঁ কিছু কিছু এরিয়া আছে, আমাদের শক্তি জায়গা আছে, বাট ওভারঅল ভারত ডেফিনেটলি অনেক শক্তিশালী আর দল। তারপর আমি বলবো যে কিছু কিছু সময় আছে যে সেখানে আমরা যদি আমাদের খেলাটাকে ধরে রাখতে পারতাম। প্রথম দিনেই তৃতীয় সেশনে উইকেট পড়েনি ঠিক আছে, কিন্তু যে পরিমাণ রান আমরা দিয়েছি সেটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। এরপরও যখন আমরা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, আমার মনে হয় আরেকটু অ্যাপ্লাই করতে পারতাম, তাতে একটা রেজিস্ট্যান্স তৈরি হতে পারত, বাট সেটা আমরা করতে পারিনি। চেন্নাই টেস্টের হতাশা কাটিয়ে এবার দলকে কানপুর টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। এই টেস্টের অভিজ্ঞতা সেখানে কতটুকু কাজে লাগাতে পারে শান্তর দল, সেটাই এখন দেখতে চান এই ক্রিকেট বিশ্লেষক। প্রথম টেস্টে বোধহয় কিছুটা অভিজ্ঞতা অর্জন করলে বলবো আমি এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলা। তবে আমি আশা করবো দ্বিতীয় টেস্টে আমরা আরেকটু বেটার খেলবো, কারণ এইটার অভিজ্ঞতাটা আমি চাইবো, সেটা দেখতে চাইবো, ইতিবাচক কিছু দেখতে চাইবো দ্বিতীয় টেস্টে। আগামী 27 সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দু দল। গত এক যুগে নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হারেনি ভারত। তাদের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা এমনকি ড্র করাটাও কঠিন। তবে 5 সেশন আগেই চেন্নাই টেস্ট পরাজয়ের জন্য ক্রিকেটারদের টেকনিক্যালি, মানসিক এবং শারীরিক ঘাটতি দেখছেন ক্রিকেট কোচ, বিশ্লেষক ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। কাল নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে। ইউনুস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকটি হবে গুরুত্বপূর্ণ, বিরল এবং ঐতিহাসিক, কারণ গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনকালে বাংলাদেশের কোনো সরকার প্রধান কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে এমন বৈঠকের সুযোগ পাননি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের ভাষণ দেবেন ডক্টর ইউনুস। রানা মঞ্জুরের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। গত 3 দশকে এমন বৈঠকের সুযোগ বাংলাদেশের কোনো নেতা পাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান, এরপর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন, বিকেলে যোগ দেন জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনায়। এই আয়োজনে কোনো দেশের শীর্ষ নেতার সাথে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠকের নজির নেই। তবে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গুরুত্বপূর্ণ, বিরল এবং ঐতিহাসিক বৈঠকে বসবেন জো বাইডেন। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বতন্ত্রভাবে যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ মিলেছে।
এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সহযোগিতার আশ্বাসের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র পাশে থাকার ঘোষণা আসতে পারে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থান ও তাদের প্রত্যাশা বিশ্ব দরবারে তুলে ধরবেন। পাশাপাশি ভারত সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা, তিস্তা পদ্মা সহ আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্যতার নিশ্চয়তা, আঞ্চলিক নিরাপত্তা ও আগ্রাসন মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, জলবায়ুর বিরূপ পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলা, রোহিঙ্গা সংকট, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদ ও অর্থ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশের অবস্থান তার বক্তব্যে তুলে ধরবেন। রানা মঞ্জুর, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। এক ব্যবসায়ীকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে 10 দিন গুম করে নির্যাতন করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগটি দাখিল হয়। একই সঙ্গে এই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনা তদন্ত চাওয়া হয়েছে। এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাব উল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 78 জনকে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। সকালে আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে। দীর্ঘ আধা ঘণ্টা শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। এর আগে মান্নানের জামিন শুনানি নিয়ে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। খাগড়াছড়ি জেলা শহরের নিউজিল্যান্ড এলাকায় নোয়াপাড়ার মোটরসাইকেল চুরির অভিযোগে ফার্নিচার দোকানি মামুনকে পিটিয়ে হত্যার রহস্য বেরিয়ে আসতে শুরু করেছে। গণপিটুনিতে নয়, দোকান থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে স্বজন এবং ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়েছে। 31 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের দেয়া বয়ান নিয়ে প্রশ্ন ওঠে। এনটিভির অনুসন্ধানে দেখা যায় শুধু মামুন নয়, সেদিনের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী মামুনের দোকানের কর্মচারী শাহিনকেও দোকান থেকে তুলে নিয়ে মারধর করে চুরির ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে। আহত হয়ে শাহিন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। জিজ্ঞেস করতেছে যে তুই এখানে কেন আসছস, কি জন্য চুরি করছস? আমি বলতেছি যে ভাই আমি তো চুরি করিনি, আমি এটার বিষয়ে কোনো কিছুই জানি না। এরা ছিল যে চাকমা। দুই কন্যা সন্তানের জনক মামুনকে দোকান থেকে তুলে নিয়ে পাহাড়ের একটি আঞ্চলিক দলের হাতে তুলে দেওয়া ও পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেন মামুনের মা আমিনা বেগম ও মামা নূর হোসেন। আমার উত্তরে নেশা করাইছে, পড়ায় আমার উত্তরে বলে গণতন্ত্রের, ওইখানেও ওদের হাতে দিচ্ছে। শাকিল মূলত ও উপজাতীয় সন্ত্রাসীদের এই সোর্স হিসাবে কাজ করে, কালেক্টর হিসাবে কাজ করে। হ্যাঁ, হয়তো থাকতে পারে কোনো দ্বন্দ্ব আমার বাগিনার সাথে, এই জন্য হয়তো ওর মাধ্যমে কাজটা করা হয়েছে। নিহত মামুনের স্ত্রী মুক্তা আক্তার তাদের পার্শ্ববর্তী অ্যাম্বুলেন্স ড্রাইভার শাকিলকে এ হত্যার পরিকল্পনাকারী দাবি করে বলেন, মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সহ পরিবারকে জানিয়েছিল শাকিল। ভিডিও প্রকাশের পর থেকেই গা ঢাকা দিয়েছে সে। শাকিলকে ধরলে এখানে কে আসিল বা কে না আসিল সব পাওয়া যাবে, ও মেন। পরে পাহাড়িরা এই হত্যাকাণ্ডে জড়িত দাবি করে দীঘিনালায় প্রতিবাদ মিছিল বের করলে মিছিলে হামলার জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়ে। জ্বালিয়ে দেওয়া হয় শতাধিক দোকানপাট। এর জের ধরে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে
আরও 4 জনের প্রাণহানি ঘটে। এনটিভি নিউজ ডেস্ক। নিয়মিত মজুরি প্রদান, দৈনিক 500 টাকা মজুরি ও ভূমি অধিকার নিশ্চিত করা সহ নানান দাবিতে আন্দোলন শুরু করেছেন সিলেটের চা বাগানের শ্রমিকরা। সোমবার 2 ঘণ্টা কর্মবিরতি শেষে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সরকারের সদয় দৃষ্টি না দিলে বৃহত্তর আন্দোলনে যাবেন চা শ্রমিকরা। এছাড়া নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশীয় চা সংসদ কর্তৃক সাম্প্রতিক সময় ঘোষিত গেজেটও প্রত্যাখ্যান করেন তারা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। দিনভর হাড়ভাঙ্গা খাটুনির পর মজুরি মাত্র 170 টাকা। কষ্টে সৃষ্টে তাই জীবনযাপন করতে হয় সিলেটের চা শ্রমিকদের। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাথে যুক্ত হয়েছে নিয়মিত মজুরি না পাওয়া। নিয়মিত মজুরি প্রদান, দৈনিক 500 টাকা মজুরি ও ভূমির অধিকার নিশ্চিত করা সহ নানান দাবিতে সোমবার দুপুরে সিলেটের প্রথম চা বাগান মালনীছড়া সহ বিভিন্ন চা বাগানে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। আমরা 500 টাকা মজুরি চাই, আমরা বাঁচার মতন বাঁচতে চাই। দেখো, আমরা চা শ্রমিক দীর্ঘদিন থেকে, আজকে 200 বছরের উপরে হচ্ছে, আমাদের পায়ের তলায় মাটি নাই। আমাদের যে মালিকরা 8.5 টাকা দিছে, কিন্তু 8.5 টাকা এটা তো মানানসই না। আমরা কি সারা জীবন মজুরি দাস হয়েই থাকবো? আমরা কি আর উপরে যেতে পারবো না? 170 টাকা একজন চা শ্রমিক কিভাবে চলবে? তার ফ্যামিলি কিভাবে চলাবে? সম্প্রতি চা শ্রমিকদের 8 টাকা 50 পয়সা মজুরি বৃদ্ধি করে গেজেট ঘোষণা করে নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশ চা সংসদ। তবে ঘোষিত গেজেট প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, 150 বছরের বেশি সময় ধরে চা বাগান সৃজন ও চা শিল্পের উন্নয়নে নিরলস কাজ করে আসলেও চা শ্রমিকরা এখনও বঞ্চিত। আমাদের মূল দাবিটা হচ্ছে যে এই যে 8.5 টাকা 5% ইনক্রিমেন্টের 8.5 টাকার যে একতরফা শ্রমিকদের প্রতিনিধির অনুপস্থিতিতে মালিক এবং সরকারের একতরফা বাজেট চাপিয়ে দেওয়া যে গেজেট, এইটা আমরা বাতিল চাই। নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজার দরের সাথে একটা পরিবার যাতে চলতে পারে, তার জন্য আমরা মিনিমাম 500 টাকা দাবি করছি। বর্তমানে দেশে রয়েছে 168টি চা বাগান, যার বেশিরভাগই সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে 4টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় 5 দিন, হত্যা চেষ্টা ও মারামারির 2টি মামলায় 2 দিন এবং একটি মামলায় 1 দিন সহ মোট 10 দিনের রিমান্ড দেয়া হয়। এর আগে গত 18 সেপ্টেম্বর 5 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানী খিলক্ষেত থানায় করা মামলায় মিজানকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনও বিপদ রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় পেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম পর্যায়ে প্রত্যেক পরিবারকে নিত্যপণ্য সহজলভ্য করতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কিশোরগঞ্জে এক গণসমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রায় 10 বছরের ব্যবধানে কিশোরগঞ্জে কোনো সমাবেশে তারেক রহমানের যুক্ত হবার খবরে কানায় কানায় পরিপূর্ণ পুরাতন জেলা স্টেডিয়ামের মাঠ। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মাঝে দেয়া হয় সহযোগিতা। পরে সমবেত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বললেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে, তাই সতর্ক হতে হবে। স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে। এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে কোন ষড়যন্ত্র করার সুযোগ পায়। বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। কিশোরগঞ্জের কৃষি ও মৎস্য সম্ভাবনাকে কাজে লাগানোর কথা উল্লেখ করে তারেক রহমান জনগণের ভোটে ক্ষমতায় গেলে জনগণের জন্যই তার একটি পরিকল্পনার কথা তুলে ধরেন। আমরা
রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে তা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, জয় পেতে হবে অর্থনৈতিক মুক্তিরও। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বেগম খালেদা জিয়ার মতো তারও বাংলাদেশ ছাড়া কোনো ঠিকানা নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও প্রান্তিক নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, জুলাই অগস্টের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হচ্ছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ট্রাইব্যুনাল আইন সংশোধনে আইন মন্ত্রণালয় 8টি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করে, যার উপর বক্তারা তাদের মতামত তুলে ধরেন। হাসান জাভেদের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সময়োপযোগী করতে এই মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। সভার শুরুতে 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে অপরাধ করলে এবং তা প্রমাণ হলে সেই দলের রাজনৈতিক কার্যক্রম 10 বছরের জন্য নিষিদ্ধ করা, ট্রাইব্যুনালের বিচার কাজ ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের সুযোগ থাকা, ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবে, অভিযুক্ত ব্যক্তি চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। পরে এসব প্রস্তাবনার উপর মত দেন বক্তারা। যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কেউ কেউ। এফআইআর হচ্ছে 154-এ, আর কগনাইজেন্স নিচ্ছেন 190-তে সিআরপিসিতে। তাহলে ওই এফআইআর এর বেসিসে আপনি কি করে ইনভেস্টিগেশন করাবেন, ওই এফআইআর এর বেসিসে কি করে কগনাইজেন্স নেবে ম্যাজিস্ট্রেট? আইদার 23 আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা 8, 7, 8, 9, 10 এই কয়টা জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে। মৃত্যুদণ্ড নিয়ে আমাদের দেশে সেন্টিমেন্ট আছে, এটা আমার মনে আছে। আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি। এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট, অন্য ভিকটিমস বাট সেম সেন্টিমেন্ট। সো আই থিঙ্ক যখন আপনারা আইন তৈরি করবেন, সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না। সবশেষে আইন উপদেষ্টা বলেন, প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে, শীঘ্রই ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে, সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। এই খসড়া প্রস্তাবনাই শেষ নয়, সব পক্ষের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগরীর সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ, বেড়েছে এডিস মশাও। গেল 3 দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে 8 জনের, আক্রান্ত হয়েছেন 2000-এর বেশি মানুষ। তবে চিকিৎসকরা বলছেন, সময় মতো রোগ শনাক্ত করা গেলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। নাজিবুর রহমানের রিপোর্ট। বছরের শেষ ভাগে এসে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গেল এক সপ্তাহে 4959 জন রোগী শনাক্ত হয়েছে দেশজুড়ে, মারা গেছেন 24 জন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শতকরা 30% বেশি মানুষ রাজধানী ঢাকার বাসিন্দা। এমন পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে কয়েক গুণ। গায়ে তীব্র ব্যথা আর জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় দিন পার করছেন মানুষ। তবে ঢাকা ছাড়া খুলনা, বরিশাল, রাজশাহীর মানুষও চিকিৎসার জন্য ছুটে আসছেন নগরীতে। আমি থাকি নারায়ণগঞ্জ থেকে আমার পপুলার থেকে ওখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠাইছি। বৃহস্পতিবার থেকে জ্বর, কালকে পরীক্ষা করাইছি, ডেঙ্গু জ্বর আছে, পরে ভর্তি হয়েছি। ব্লাড
যাইতো বাথরুমের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে বমি ছিল, আমার ডেঙ্গু হয়েছিল, এই সরাসরি আমি ঢাকায় চলে আসছি। গত এক সপ্তাহে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। ডিএনসিসি কোভিড হাসপাতালের তথ্য বলছে গেল এক সপ্তাহে ৫ শতাধিক মানুষ হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা বলছেন ১৬ থেকে ৩০ বছরের মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বেশি, তবে শিশুরাও উচ্চ ঝুঁকিতে রয়েছে বলেও মনে করেন তারা। ৩৫ থেকে ৪০ জন করে প্রতি দিন ভর্তি হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এই মাসের শুরু থেকে এই পর্যন্ত এটা একটা আপ ট্রেন্ড ফলো করছে। এই বছর কিন্তু আমরা গত বছরের মতো মহামারীর মতো করে রুগী পাচ্ছি না, রুগী পাচ্ছি এবং একটা আপ ট্রেন্ডও ফলো করছি। ফলে আমাদের কিন্তু রুগী ম্যানেজমেন্ট করতে আমাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। আমাদের এই হাসপাতাল অন্তত বলতে পারি যে কোনো স্যালাইন বা চিকিৎসাজনিত কোনো সংকট নাই। পরিস্থিতি সামাল দিতে ঢাকার ২ সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সহ নাগরিক সচেতনতা আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাণিজ্যিক ৯টি ব্যাংকের চলতি হিসেবের তারল্য ঘাটতি ১৮,০০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ৯ ব্যাংক হলো ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায় এই ৯টির মধ্যে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংক তারল্য সংকট কাটাতে গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এছাড়া চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাফুফে নির্বাচন প্রসঙ্গ। তরফদার রুহুল আমিন ফাঁকা মাঠ পাচ্ছেন না। আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতির পদে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। নির্বাচনের তফসিল ঘোষণার পর কর্মপরিকল্পনা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সাবেক ফুটবলার ও সংগঠক তাবিথ আউয়াল। সোমবার দুপুরে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে ঘোষণা দেন তিনি। চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি না, আমি অবশ্যই ইলেকশনে লড়ব। তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আর সামনের দিকে নিয়ে যেতে পারবো। বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পরবর্তী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণার পর নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন সাইফ পাওয়ারটেকের তরফদার রুহুল আমিন। অক্টোবরে বাফুফে নির্বাচনে সুস্থ প্রতিযোগিতার আশা তাবিতের। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কম্পেন দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়, আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। এর আগে সাবেক এই ফুটবলার 2012 ও 2016 সালে বাফুফের সহসভাপতি ছিলেন। 2020 সালেও সহসভাপতি নির্বাচনে লড়েছিলেন তিনি, তবে সেবার জয় পাননি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সাকিব আল হাসানের ইনজুরি বিতর্ক যেন থামছেই না। চেন্নাই টেস্টে ফিট হয়ে মাঠে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। পরে ব্যাটিংয়ের সময় একই জায়গায় ব্যথা পেয়েছিলেন সাকিবও। নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, কানপুরের দ্বিতীয় ও শেষ টেস্টে ফিট সাকিব আল হাসানকে দলে আশা করছেন তিনি। চেন্নাই থেকে মমিনুর রিপনের রিপোর্ট। চেন্নাই টেস্টে একদিন আগে ম্যাচ হেরে যাওয়ায় সোমবার টিম হোটেলে বিশ্রামে থেকেছে বাংলাদেশ দল। তবে স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। চেন্নাই টেস্টের আগে ফিট সাকিব চেন্নাই টেস্ট শেষ করেছেন চোট নিয়ে। গুরুত্বপূর্ণ অংশ হয় তারকা এই অলরাউন্ডারকে দলে রাখা না রাখার সিদ্ধান্তটা এখনই নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কীভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারিনি, দ্যাটস ট্রু। সাকিবের হাতের একটা ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভারসাম্য দল সাজাতে অলরাউন্ডার সাকিবকে পেতে চায় নির্বাচকরা। তবে ফিট না হলে কানপুর টেস্টে সাকিবকে ছাড়া দল সাজানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না হান্নান সরকার। সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু অনেস্ট প্লেয়ার, আমরা জানি। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বোলিংটা করতে পারবে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো। সে যদি মনে করে যে হ্যাঁ বোলিং ব্যাটিং দুটোই করতে পারবে, তাহলে সিনারিও ডিফারেন্ট। সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা জাজমেন্টে যাবো। কানপুরের উইকেট
স্পিন ফ্রেন্ডলি হওয়া একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন এই নির্বাচক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, চেন্নাই, ভারত।